ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান খান, পিতা মৃত মোহাম্মদ নামদার খান, মাতার নাম মৃত ফুলজান বিবি, গ্রাম বাদেপাড়া, ডাকঘর ভাবখণ্ড, জেলা মির্জাপুর, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। আমি 1971-এ 26শে মার্চের আগে আমি ক্লাস 9-এর ছাত্র ছিলাম কালিয়াগঞ্জ স্কুলে। তো আমাদের পাকুল্লা একটা জায়গার নাম, মির্জাপুর এবং পৌটিয়ার মাঝামাঝি জায়গায়, ওইখানে 25শে মার্চ 26শে মার্চের পরে, 25শে মার্চের কালরাত্রের পরে বিডিআর এবং সেনাবাহিনীর কিছু লোক অস্ত্র নিয়ে লেগে যায় এবং ঠিক সাটিয়াছড়া জায়গাটার নাম, ওই জায়গায় তারা অ্যাম্বুশ করে পাকিস্তানি আর্মি যাতে টাঙ্গাইল যাইতে না পারে বা তাদের ক্ষয়ক্ষতি করার জন্য। তো সেখানে ওরা ছিল মাত্র 9 জন, সামরিক কৌশলে সামরিক কায়দায় অ্যাম্বুশ করে। কারণ ঢাকার দিক থেকে মির্জাপুর হয়ে যখন টাঙ্গাইল দিকে যাইতেছিল তখন তারা ওই অ্যাম্বুশের মাঝখানে পড়ে এবং সেখানে প্রচণ্ড যুদ্ধ হয়। আমাদের বাঙালি সেনা যারা ছিলেন তারা সংখ্যা খুবই কম, মাত্র 9 জন। তখন ওখানে অস্ত্রের মধ্যে ছিল LMG আর রাইফেল, মার্ক 43 এই ধরনের ছোটো অস্ত্র যাকে বলে। তো সেগুলো তো ওদের সাথে পেরে উঠতে পারেনি। ওদের সর্বাধুনিক, তখনকার সর্বাধুনিক যতগুলো অস্ত্র ছিল, হেভি অস্ত্র, সবগুলো ওখানে ভার করছে এবং গ্রামটাকে পুরো জ্বালিয়ে দিয়েছে। মাত্র ওখান থেকে 2-3 লোক পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, আর সবগুলোকে স্পটেই পাকিস্তানরা মেরে ফেলছে। তা আমি ওই যুদ্ধটা শেষ হওয়ার পর আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পর তখন আমি খুবই ছোটো, 14-15 বছর বয়স মাত্র। সেখানে যাওয়ার পরে আমি নিজের চোখে সব দেখে অনেক কষ্ট হয়েছি। তো তখন থেকেই আমার মনে একটা খেয়াল আসলো যে আমি যুদ্ধ যাবো, যুদ্ধ করব। আমি কালিয়াপুর কলেজে হাই স্কুলের ছাত্র ছিলাম এবং সেখান থেকে 1 সপ্তাহ পর আসার সময় কালিয়াপুরের পশ্চিম পাশে একটা ব্রিজে পাঞ্জাবিরা চেক পয়েন্ট বসেছে এবং সেখানে আমাকে ধরে নিয়ে যায়, সরাসরি টাঙ্গাইল নিয়ে যায়। ওখানে নিয়ে আমাকে ওদের রেশন, আটা, ময়দা, তেল, চিনি এগুলো এক গাড়িতে আর গাড়িতে লোড করার জন্য বলছে। আমরা তো কথা বুঝি না, ভাষা বুঝি না, ইশারা যেভাবে বলে আমরা সেভাবে করি। একটা গাড়ি লুট করার পর বিআরটিসি গাড়ি ছিল সেটা, সেই গাড়িতে আসার সময় পাকুল্লা স্টেশনে যখন আমরা আসলাম তখন ওখানে আমি আর ওই বাঙালি ছিল 2 জন, আর সব পাঞ্জাবি সৈন্য। তো ওরা তাবলিগ জামাতে কিছু লোক আমরা লক্ষ্য করলাম যে রাস্তার মাঝখানে স্টেশনে হাঁটাচলা করতেছে, পাকুল্লা স্টেশন। ওদেরকে দেখে ওই পাঞ্জাবের গাড়িটা থামাইলো, থামিয়ে গাড়ির সামনের দরজা দেয় কিছু তাবলিগের লোক গাড়িতে উঠলো, তাদের সাথে তারা বেশ কোলাগুলিতে ব্যস্ত। এই ফাঁকে আমি গাড়ির পিছনের দরজা দিয়ে একটা লাফ দিয়ে দৌড় দিছি। এক দৌড়ে আমি চলে গেছি পাকুল্লা থেকে দক্ষিণ দিকে আমাদের বাড়ির দিকে, প্রায় 2 কিলোমিটার যাই এবার গাছের নিচে পড়ে গেছি। তো তারপরে থেকে আমার মনে একটা জিদ চাপলো যে যেভাবে হোক আমাকে যুদ্ধে যাইতেই হবে। সেই পরিকল্পনা আমার সিনিয়র ছিল অনেক, তাদের সাথে পরামর্শ করে 13 জনের একটা গ্রুপ করলাম যে আমরা চলে যাবো ইন্ডিয়া। রাস্তা তো চিনি না, যাই না, কখনো যাইনি। একদিন রাত্রে রওনা হইলাম মির্জাপুর, ভোরবেলা সাথেই পাঞ্জাবের অনেকগুলো গাড়ি দেখে আমার সাথী যারা ওরা ভয় পেয়ে গেল। সেই গাড়ি, সৈন্য, তাদের অস্ত্র ব্যাক করে ওরা চলে গেলো, আমি আর ব্যাক করিনি, আমি একাই চলে গেছি। মানুষের সাথে জিজ্ঞেস করে নদী পথে নৌকা দিয়ে বল্লা বাজার একটা আছে, সেখান থেকে 4 গাছ হয়ে লেনের ভিতরে ঢুকে যায় পড়ার কষ্ট। আমি প্রথমে যাই হলো আগরতলা ইউথ ক্যাম্পে চলে গেলাম। ইউথ ক্যাম্পের নাম ছিল পদ্মা। একদিন হঠাৎ করে জানতে পারলাম মাইকিং হইল যে সেনাবাহিনীতে লোক, ওখান থেকে সেনাবাহিনীতে লোক নেবে। তখন আমি লাইনে দাঁড়াইলাম। তখন ওই যে
নাসিম সাহেব আমার যে মেজর জেনারেল, তো উনি লোকগুলো সিলেক্ট করলেন। তা আমি লাইনে দাঁড়ানো, আমার প্রথমে উনি বুকের মধ্যে একটা থাপ করতেছে ওরে, তো বলছে পাঞ্জাবি মারতে পারবা। তখন আমি বললাম স্যার পাঞ্জাবি মারতে না পারলে তো কষ্ট করে আসলাম কেন এখানে, অবশ্যই পারবো। তখন উনি আমাকে হাত ধরে নিয়ে আলাদা করে বলল, ওরা ওখানে কড়াকড়ি বা আমি মেডিকেল হইল, মানে আর্মির নিয়ম কারণে যা হয় তাই হয়েছে। তো সবাইকে গায়েতে উঠাইলো। এর মধ্যে কি 3-4 দিন আগে আমরা দেখলাম যে আখাউড়ার দিক থেকে বেশ 12টা আর্টিলারি সেল মারছে তারা পাঞ্জাবিরে। আমাদের ক্যাম্পে থেকে 100 গজ সামনে পড়ছে আগরতলা রুটের উপরে, ওখানে স্কুলের 2টা ভাই বোন মারা গেল। তারপরে একটা কাঠ কাটতেছিল, বাজারে করতেছিল, অনেক লোক মারা গেল, বিদেশি লোক টোক আসলো দেখলাম। দেখার পরে আমরা সন্ধ্যায় আমাদের রওনা হইলো আর্মি গাড়ি নিয়ে গভীর জঙ্গলে, পাহাড়ে ওখানে সামরিক বাহিনীর একটা তাঁবু আছে, তখন আমাদের নামাইলো। ওখানে প্রশিক্ষণ শুরু হলো। আমাদের প্রশিক্ষণ আমাদের প্রায় 3 মাসের মতো এখানে প্রশিক্ষণ হচ্ছে, দিনেরটা দিনে, রাত্রেরটা রাত্রে, সবগুলো সম্বন্ধে আমাদের প্রশিক্ষণ দিচ্ছে এখানে আমরা পাইছি। তারপরে আমাদেরকে আখাউড়ার সীমান্তে আইনে নামিয়ে দিল। ঠিক আমরা যখন নামছি তখনই আমরা দেখলাম যে আমাদের উপর আর্টিলারি ফায়ার শুরু হয়ে গেছে। তখন আমরা বিভিন্ন গাছের তার এমন একটা কবরস্থান ছিল, কবরস্থানে আর কি করবো, যেহেতু আমাদের কোনো ভাঙ্গার করা নাই, আমরা আমি একটা কবরস্থান, আমার কাছে গেতি, বেলসা, কুদাল, মানে একটা আর্মির কাছে যা থাকে সবই আছে আমার কাছে। তো বেলসা দিয়ে একবার ওই উল্টিয়ে ওইটার ভিতরে ঢুয়ে গেছে, লাশ আমার পায়। ওর আর্টিলারি 8-10 মিনিট আর্টিলারি ফায়ার আমাদের উপর করলো, বন্ধ হয়ে গেলো। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম, ঢুকে আমাদেরকে নির্দিষ্ট জায়গা করে দিল। এটা লাখাউড়ার উত্তর পাশে রেল লাইনটা যাচ্ছে, রেল লাইন দিয়ে একটা ঢাকার দিকে গেছে, একটা সিলেটের দিকে গেছে, এই জায়গাটা। তা আমরা ভাঙ্গার করলাম, যা আমরা বিভিন্ন অস্ত্রের তো বিভিন্ন প্রকার ভাঙ্গার আছে। তো আমাদের যাদের কাছে রাইফেল আছে তাদেরকে বলা হলো তোমরা ফক্সল করো, যেটা রাশিয়ান পদ্ধতি, আমরা করলাম। ঠিক একই দিন রাত্রে সম্ভবত 2টা-2:30টার দিকে হবে। তা আমাদের প্লাটুন কমান্ডার ছিল হাবিলদার আব্দুল হাকিম, 2nd বেঙ্গলের বি কোম্পানি 4 প্লাটুনের কমান্ডার। তা আমরা তো যা যা পজিশন আছি, রাত্রে 2টা-2:30টা হবে, হাকিম ওস্তাদ কোল্ডিং করে আমার কাছে আসছে। তখন আমরা সবাই ভাঙ্গার, কেউ উপর থাকার সুযোগ নেই, কারণ কেয়ামতের কাছে ওরা অ্যাম্বুশ নিয়ে আসে আমাদেরকে খোঁজার জন্য। তা আমাকে বললো যে তুমি ভাঙ্গার থেকে বাইরে হও। তখন আমি অনেকটা ভয়ে ভয়ে বাইরে এলাম। তো বাইরে ঠিক রেল লাইনের কাছে আমাকে একটা বাস জারের কাছে একটা টয়লেট আছে, আর অন্ধকারে টয়লেট তো দেখা যায় না, কিন্তু বাড়িঘর মানুষ নাই, সব বাচ্চা এখান থেকে। আমাকে বললো যে তুমি এইখানে পজিশন নাও। তো দেখা যায় না, আমি নামছি আর দেখি একটা টয়লেট, আমার মধ্যে একবার মামলা বন্ধ টয়লেটে গেড়ে গেছে। তারপর ওঠার সুযোগ নেই, বললাম যে ওস্তাদ এখানে তো টয়লেটে ডন্ট। তো ওখানে ঠিক ওই অবস্থায় বললো যে পজিশন নাও, এখানে একটা পার্টি ওরা আসবে, আমরা সিগন্যাল দিলে অ্যাম্বুসে যে নিয়ম কারণ সেই নিয়মের ভিতরে যখনই আসবে তখন আমরা ওদেরকে ফায়ার করবো। তো ওরা দেখি যে হঠাৎ করে ফায়ার শুরু হয়ে গেল, তখন দেখি জোরাতে বেশ, ওরা মোটামুটি অনেকগুলো লোক, প্রায় 1 কোম্পানির মতো আসছে, মানে ফাইটিং ব্যাটালিয়ন যারা বলা হয়। অনেক ফায়ার শুরু হয়ে গেলো, আর্টিলারি সেল অনেকগুলো আমার পিছনে একটা পড়লো, ঠিক টয়লেটের ময়লাগুলো তো ওখান থেকে উঠে গেছে। তারপর আমাদেরকে বললো তোমরা ভাঙ্গারে যাও। তো কোল্ডিং করে ভাঙ্গারে গেলাম, ভাঙ্গারে যাওয়া কী যে যুদ্ধ, সেটা সে যত প্রকার অস্ত্র আছে তাদের কাছে আর আমাদের কাছে। ফায়ার যে শুরু হয়েছে মানে 10 নম্বর ঘূর্ণিঝড়ের মতো, বিভিন্ন যে এই প্যারাসুট লাইটগুলি আছে, লাইট আকাশে জ্বলতেছে, একবার চাঁদের আলোর মতো দিন, মানে মার্কারি লাইটের মতো সব দেখা যায়। 5 মিনিট পরে আবার নিয়ে যায়, ছাতির মতো জ্বলে আর কি। প্যারাসুট থাকে উপরে একটা, টুইন্স মোটর দিয়ে সারে, বেলের পিস্তল দিয়ে সারে। তখন আমাদের পিছু থেকে আমাদের এদিকে যোগাযোগ ব্যবস্থা, যে আমাদের কাছে যোগাযোগের যন্ত্রপাতি ওয়ারলেসগুলো ছিল, 2টা ওয়ারলেস ছিল, তো ওটা ওয়ারলেস অকেজ হয়ে গেছে। তখন ওরা আমার সিগন্যাল দিচ্ছে পিছন দিকে তোমরা ব্যাক করো, আর তোমরা গিরের মধ্যে করে যাচ্ছ। কিন্তু আমরা তো যোগাযোগ নাই, কী করবো, পাচ্ছি না। তো ওনারা বুঝতে পারছে, পিছন থেকে একটা লোককে হাফ প্যান্ট পরে পাঠাইছে, উনি এসে বললো যে ওড্র। তখন আমরা ওই নিয়ম মোতাবেক কীভাবে ওটা করতে হবে সেই নিয়ম মোতাবেক আমাদের কমান্ডার ছিল, আমাদের কমান্ড অনুযায়ী আমরা ব্যাক করার পর আমাদের বেশ কিছু লোক ক্ষয়ক্ষতি হয়েছে। তো পরের দিন আমাদেরকে আবার বললো যে তোমরা আবার অ্যাডভান্স করো। পরের দিন আমরা আবার অ্যাডভান্স করলাম, ঠিক কাছাকাছি আরেকটা জায়গায়, সেখানে যা ভাঙ্গার করলাম। ভাঙ্গার করার পরে সব ব্যবস্থা আমাদের ঠিকঠাক,
তখন সম্ভবত 11টা বাজে। এই সময় দেখি আচমকা আমাদের উপরে যে আর্টিলারি ফায়ার শুরু হলো আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়ি থেকে ক্রস ফায়ার এসে পড়তেছে। তখন আমার সাথে ছিল একটা হুমায়ুন মুন্সিগঞ্জ বাড়ি, সে তো অনেকটা আতঙ্কিত। আমি তো এই ধরনের যুদ্ধ আর করিনি, প্রথম প্রচণ্ড যুদ্ধ। কারণ আমরা তো ওরা দূর থেকে মারতেছে, আমাদের রাইফেলটা তো কিছু কাজ হচ্ছে না এখানে, আর এত হেভি আর্মস আমাদের কাছে নাই, আমরা বাঙালি যারা ছিলাম। তো আমি দেখতেছি যে ওই যখন ওরা শব্দ হয়ে আসে, একটা হুমের একটা শব্দ হয়, 10টা 12টা একসাথে আসে, তো ফাইটে মাটি টাটি গর্ত হয়ে মাটির সিটটা চলে যায়। তখন আমি আবার মাথা বের করি, যখন আবার শব্দ হয় আবার বাংকার ভিতরে মাথা ঢোকাই। এই অবস্থা করতে করতে দেখলাম যে আমাদের যে কোম্পানি হেডকোয়ার্টার আছে, ক্যাপ্টেন কবিরুজ্জামান ছিল কোম্পানি কমান্ডার, তো যাই বি কোম্পানির কমান্ডার, ওনার একবারে নাক বরাবর একটা আর্টিলারি করছে, ওনারা খুঁজে পাওয়া যায় না। টুকরা টুকরো হয়ে কাঁঠাল গাছের বিভিন্ন ডালপালার মধ্যে না মাংস ছড়িয়ে পড়ছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। তখন আমাদের কমান্ড করার মতো যেন আর কেউ নেই, হেড অফিসটাই শেষ, আমাদের কমান্ড হেডকোয়ার্টারই শেষ। আমি দেখছি যে, কিন্তু আমি তো বাংকার থেকে বাইরে যেতে পারতেছি না, তখন আর্টিলারি সেলিং চলতেছে, বিকট শব্দ, বিকট সে অবস্থা। তখন এই ফাঁকে আমি খুব অস্থির হয়ে বললাম, আর আমি বুঝতে পারলাম যে ওরা নিজ দিয়ে অ্যাডভান্স করতেছে আমাকে ধরার জন্য, আমাদেরকে, মানে যদি নিয়ম এটা, যখন আর্টিলারি করবে বোঝা যাবে যে তার নিজ দিয়ে ওরা অ্যাডভান্স করতেছে। তখন আমি অনেকটা প্রস্তুত হইলাম। তখন আমার সাথে হুমায়ুন ছিল মুন্সিগঞ্জের, সে কান্না করে অনেক টকজ্ঞানের মতো হয়ে গেছে। তখন এই সময় হাবিলদার আবু বক্কর, ওনার বাড়ি চৌদ্দগ্রাম, উনি হাফ প্যান্ট পরা অবস্থায়, মানে একটা উন্মাদের মতো আর কি, শুধু বলতেছে উড্ডো উড্ডো উড্ডো। তখন আমাদের এই অনেক ক্ষতি হয়ে গেছে, মানুষজন চারিদিকে অনেক আহত হয়েছে। তখন আমি সোজাও নামতে পারি না এখন, যতটুকু অস্ত্র আমি নিতে পারি, কারণ গুলি তখন যতগুলো আমি নিতে পারতাম ততগুলো গুলিগুলো হিসেব পেতাম না, যা নিতে পারি আমি, এতগুলো নিয়ে তো দৌড়ানো সম্ভব না। তখন যতটুকু নিতে পারছি এতগুলো নিচ্ছে, আর অস্ত্রটা রাখছি। তখন একবার 12 ফিটের মতো ওয়াল নিয়েছি, কাঁচার নিচে বা এই রাইফেল সে জাম্প করছি। জাম্প করে ডাইনে দেখি আমার একটা লেস নাইক পাকিস্তানের মধ্যে ভর্তি নবিউল্লাহ, ওনার নিজের স্ট্যান্ড গান এই সেটটা চলে গেছে। তাহলে ভিতরে হাত গুলে চলতেছে, আমাকে বলতেছে ভাই একটু পানি দেওয়া যায়। বাম দিকে তাকে দিয়ে হাবিলদার নুরুজ্জামান, ওনার একটা পা চলে গেছে বাম পাশে, এক পাতে দাম খেতে এনে কোল্ডিং করতেছে, আর বলছে বাবা একটু পানি খাও। এদিকে পিছন দিকে তাকিয়ে দেখি যে ওরা আসতেছে, কিন্তু ওদের গুলিগুলো আমাদের লাগতেছে না, আমাদের পিছনে পাহাড়। এখন যাই হোক সামান্য একটু পানি খানোভাবে দিছি দিয়ে আমি বললাম যে আপনারা, ওরা খুব আইসা গেছে, আমরা চিল্লি করেন না, এখন লুকিয়ে থাকে, ওরা চলে গেলে আমরা নিয়ে যাবো আপনাদেরকে, এসে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে। চলে গেলাম, তখন ইন্ডিয়ান ফোর্সের আমাদেরকে গালাগালি করতেছে, পিছনে অনেক বিরাট বাঙ্কার আছে, ওকে স্থায়ী বাঙ্কার, অনেক পুরানো হেভি। আমাকে বলতেছে তোমরা ভাত খাইতেছো না, তোমরা পিছনে আসো, সামনে অ্যাডভান্স করো। তখন আমরা দেখি যে এদিকে পাঞ্জাবিরা, এদিকে ওনারা এই কথা বলতেছে। তারপরে কী বলবো, ঢুকে গেছি, দুই ভাই ওদের বাঙ্কারে থাকে আমরা ভিতরে ঢুকে গেছি। মানে আমাদেরকে গোর্খার সৈন্যরা এসে পানি খাওয়াচ্ছে, আমরা পড়ে গেছি সবাই। এই সময় দেখি যে আমার পেটের মধ্যে টোকাইতেছে, আমি চোখ বোঝা, ঘুমাই নাই বা সেন্সও ঠিক আছে, মানে অবসাদের জন্য চোখটা বুঝে রয়েছে, পেটের মধ্যে টোকায়। বলে যে ইন্ডিয়াতে ভাত খাইতে আসছে, যুদ্ধ থেকে পালাও কেন, ভয় পাও কেন? তখন আমি ওনাদেরকে বললাম যে স্যার, এই রাইফেল যে ট্যাঙ্কের সাথে যুদ্ধ করা যায় না আমার জানা নেই, অস্ত্র মোকাবেলা অস্ত্র দিয়েই করতে হবে, যেহেতু সমর যুদ্ধ। কারণ ওরা ওদের হ্যাভি অস্ত্র যা আছে আমাদের উপরে নিক্ষেপ করতেছে, আর আমরা শুধু এই রাইফেল এলএনজি, এটাতে আমরা কী করবো? আর আর্টিলারি তো দূর থেকে করে, আমরা রাইফেলকে দূরে গুলি দিতে পারবো? তা আমাদেরকে আবার এদিকে বললো যে ঠিক আছে তোমরা অ্যাডভান্স করো। আবার আমরা এদিকে অস্ত্র পিছন থেকে আর্টিলারি ফায়ার দিবে ইন্টেন, তখন ওরা এই আর্টিলারি ফায়ার ওপেন করে নেই। এটা লাগরতলা বিমানবন্দর আছে এর পশ্চিম পাশ এলাকায়। তখন আমরা আবার অ্যাডভান্স করলাম, আখাউড়ের ডাইন বামে দুই দিক থেকে অ্যাডভান্স করলাম। ওখানে একটা বিল আছে, সম্ভবত বগা দিয়ে বিলি নাকি, বিরাট একটা বিল আছে আখাউড়ের পশ্চিম উত্তর পাশে। তো সেই এলাকাতে আমরা অ্যাডভান্স করলাম, মানে মোটামুটি আখাউড়াটাকে আমরা ঘিরেও দিয়ে ফেলছি চারদিক থেকে।
তো তারপর ওরা আমাদের পক্ষ থেকে আর্টিলারি ফায়ার দিল, ওরাও দিল। তো তখন দেখা গেলো যে আমাদের যে আর্টিলারির সাপোর্টটা যেটা আমরা পাইলাম অনেক কাজে লাগলো, তখন ওদের মেরুদণ্ড অনেকটা ভেঙে গেছে। তখন ওরা সারেন্ডার করে দিয়েছে। অনেক লোকই মারা গেছে, বেশিরভাগই মারা গেছে, সারেন্ডার করে দিয়েছে। আমরা ওদেরকে ক্লোজ করে ইন্ডিয়ান গাড়িতে উঠিয়ে দিয়ে তখন আমাদের উপর আবার নির্দেশ আসলো যে তোমরা আবার ইন্ডিয়ার ভিতরে তো আমাদেরকে ওই পরস্পরের দিকে যেতে হবে, সিলেটের কাছে আছে। তো রাত্রেবেলা গেছি, এত মনেও নাই, গেছি যতটুকু জানছি এতটুকু। তো ভোরবেলা আমরা ঢুকে গেলাম, দেখলাম যে বাঁশের কাইম দিয়ে ঠিক 8-10 ফিট পর্যন্ত এই ব্যবস্থা দিয়ে রাখছে, শুকিয়ে শুকিয়ে গাইডে গাইডে। মানে রাত্রেবেলা না দেখলে ওগুলো মানুষ আর ঢুকতে পারে না, হতে মারা যায়। ওতে কাটা তারের বেড়া দিয়ে পিলার করে বাঁশ দিয়ে কাটা তারের বেড়া দিয়ে ওই গ্যানেট 36 হ্যান্ড গ্যানেটগুলো আছে ওগুলো দিয়ে রিংয়ের মধ্যে দিয়ে রাখছে, নড়াচড়া লাগলেই বাস্ট হয়ে যায়। তো যাই আমরা অনেক কৌশলে, ওটা আমাদের কৌশল আমরা ধুয়ে গেছি। ধুয়ে ওখানে যে আমাদেরকে বললো ভাঙ্গার করো, আবার ভাঙ্গার করলাম। ভাঙ্গার করার পরে যাই ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমি মাঝখানে ভুলে গেছি। তো আগের অপারেশনের দ্বিতীয় দিনে আমাকে দুপুর 11টা 11:30 হবে, আমাকে বলা হইলো, আর জামাল নামে টাঙ্গাইলের দেলদুয়ার বাড়ি, দুজনকে বলা হলো যে তোমরা হেলিকপ্টারের দিকে আসতে পারতেছে না, পাঞ্জাবিদের রেঞ্জে চলে আসে। তো ওইখানে 1 বস্তা কমলা আর একটা 4 বক্কল হেলিকপ্টারতে ফেলছে, তোমরা নিয়ে আসো। তো স্বাভাবিক গাড়ি চলতে পারে না, যেহেতু মাইন্ড ফিল্ড আছে, এন্টি ট্যাঙ্ক মাইন আছে যেগুলোতে গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, এন্টি পার্সোনাল মাইন আছে যেগুলোতে মানুষ আহত হয় বা মারা যায়। তা আমরা অর্ডার মতো গেছি। তো যাই আমি এগুলো খুঁজতেছি, এখানে বাড়িঘর নাই। তো খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখি যে একটা লোকের অবস্থা দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা, খাকি ইউনিফর্ম পরা। আমরা তো ভাবলাম যে পাঞ্জাবি হবে, তখন আমাদের অস্ত্র তাক করে আমরা দুজনই তার দিয়ে গেছি, খুব কাছাকাছি গেছি। একজন গেছি পিছন সাইড দিয়ে গেছি, একজন গেছি এই উত্তর সাইড থেকে, একজন পূর্ব সাইড থেকে। এখন যাই দেখলাম যে তার ডাইন পাটা ভেঙে গেছে, রক্ত পড়ছে অনেক, কিন্তু তার কোনো সেন্স নেই। তার পানিও দিলাম, নড়াচড়া নেই, কিন্তু যে এমনি একবার মারা যায়নি। কারণ আমরা ইন্ডিয়ান ফোর্সকে কল করলাম, তারা এসে নিয়ে গেল। তো 4 বক্কল পাইলাম, কমলা বস্তা পাইলাম। তো আমি ওই জামালকে ওই 4 বক্কলটা মাথায় উঠিয়ে দিছি, আর ওই বস্তা 100 কেজি বস্তার হাফ কেজি কমলা আমি বস্তা মুঠা ধরে যখন কান্দে উঠেছি, এরকম একটা ব্রাশ ফায়ার করছে আমাদের উপরে। আমার সাথে যে জামাল ছিল তার 5-6টা গুলি লেগে গেল, পড়ে গেল। আমিও শুয়ে পড়লাম গুলির আওয়াজ পাইয়া। তখন আমাদের কাছাকাছি আর কেউ নাই, আমাদের ইউনিট আর অনেক সামনে আখড়ের দিকে, আর পিছন হলো ইন্ডিয়ান বাঙ্কারগুলি। এখন কী করব? তখন আমি যেখান থেকে ব্রাশ ফায়ার করছে চাইনিজ এসএমজিতে করছে, চাইনিজ এলএমজিতে করছে। তা আমি লক্ষ্য করছি ওখান থেকে ধোঁয়া উঠছে, ফায়ার যখন করছে ধোঁয়া উঠতেছে বাতাসে। আমি জায়গাটা টার্গেট করে রাখছি। তখন ওরে পানি খাওয়াইলাম, ও তো সমস্ত শরীর রক্তাক্ত শরীর, আর 5 বেনাতে 7টা গুলি লাগছে। গুলিগুলো অনেকটা বাইরে গেছে, অনেকটা বাইরে গেল। কারণ আমাদেরকে পানি ছিল, পানি দিলাম। আর ওই বিলপট্টি ছিল যুদ্ধে, ওইটা ওর কাছে যা ছিল আমার কাছে ছিল 6টা। ওই 6টা দিয়েও কভার হয় না, মানে কত স্থান বেশি। যাই হোক যতটুকু পাশে দিছি, তখন আমাদের কাছে SLR রাইফেল রাশিয়ান তৈরি, তখন ওরটাও নিলাম, আমারটাও নিলাম। তো যুদ্ধের সময় আমার একটা ট্রেনিং আমরা দিছিল, SLR-এর সিয়ার নামে একটা ছোট্ট পার্স আছে, সেটাকে যদি আউট করে দেওয়া হয় তো সেটা অটোমেটিক ফায়ার করে। এটা যদি ব্যারেল খুব ছোটো, অটোমেটিক ফায়ার করা যায় না। তখন আমি ওই চিন্তাটা আমার মাথায় আসলো। তখন আমি ওর রাইফেলটা নিয়ে ওটা খুইলে ওই সিয়ারটাকে আমি পকেটে নিয়ে গেলাম, নিয়ে ম্যাগজিন তো 4টা লুট করা আছে ধরা। তখন আমি ওরা বললাম যে তুই একটু অপেক্ষা কর, তোকে ফেলে আমি যাবো না, যদি মরি দুজন একসাথে মরি, তুই এই বিশ্বাস রাখ। ও শুধু আমাকে টাইনে ধরতেছে যে ভাই তুই আমাকে ফেলে যাস না। আমি বললাম তোর কথা দিলে আমি মরে গেল, তোকে ফেলে যাবো, মরে দুজন একসাথে মরি। তখন আমি একটা কাঁঠাল গাছের আম নিয়ে যে জায়গা থেকে ওরা ফায়ার করছিল ঠিক ওই জায়গাটা টার্গেট করে
ওর রাইফেলটাতে আমি 18টা রাউন্ড একসাথে ছেড়ে দিচ্ছি এসএলআর। আমি দেখলাম দোকানে খুব লাফালাফি হচ্ছে, আমি আইডিয়া করলাম যে ওদের গুলি লাগছে, মানে আমার রাইফেলটাকে আমি মজবুত রাখছি। তো ওর 18টা রাউন্ড ফায়ার করছি, রাইফেলের ব্যারেল পাকা হয়ে গেছে। যদি এটা অটো ফায়ার অস্ত্র না, ব্যারেল তো খুব চিকন। তখন রাইফেলটা বোলটা খুলে নিয়ে পকেটে নিয়ে আর গুলি সামান্য সাইড ম্যাগজিন নিচ্ছি আর ওরে কান্দে নিচ্ছি। সামরিক কায়দা যে ট্রেনিং আছে সেইটা নিয়ে কান্দে নিয়ে এই প্রায় 1.5 কিলোমিটার আমি নিয়ে গেছি ক্যাম্পে। নিয়ে যাওয়ার একটা বাঙ্কারের ভিতরে রাখে পানি খাওয়াইতেছি। এই সময় আর্টিলারি ফায়ার আবার শুরু হলো আমাদের উপর। আমি দেখলাম যে আমি আমার বাঙ্কারে চলে গেলাম, ঠিক পাশের একটা বাঙ্গার এমজি, ওর কাছে একটা মেশিন গান, তার পাশে একটা আর্টিলারি পড়ে ওই লোকটা যাতা কবর হয়ে গেল অস্ত্রসহ। তখন আর কিছু করারও নেই, তখন আর্টিলারি ফায়ার চলতেছে। এটা হলো আমার সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা। তারপরে আমরা আখাউড়া জয় করে হস করতে গিয়ে যাই, পরে আইসে এখান থেকে আমাদেরকে কমানো অনুযায়ী করে আমরা সিলেট থেকে যাতে ঢাকার দিকে পাঞ্জাবি আসতে না পারে সেই দিক থেকে আমাদেরকে ব্যারিকেড সৃষ্টি করার জন্য, রাস্তায় অ্যাম্বুশ করার জন্য বলা হলো। আমরা রাস্তায় অ্যাম্বুশ করলাম। তারপরে ওখান থেকে আমরা অনেকটা বাধা দিতে পারছি, সিলেট থেকে দিকে পাঞ্জাবি আমরা খুব একটা আসতে দিইনি, বা আমাদের সামনে দিয়ে আসতে পারি না, যা আসছে আগে আসছে। তারপর আমরা এই রুটে ব্রাহ্মণবাড়ি হয়ে নরসিংদী হয়ে আরও অনেক অজানা জায়গা যেগুলো রাত্রেবেলা বা দিনের বেলা আমরা নড়াচড়া করতে পারিনি, পাবলিকের সাথে যোগাযোগ করতে পারিনি। আমরা লাস্ট আসলাম হলো ড্যামরার উত্তর পাশে, সম্ভবত মোড়াপাড়া একটা জায়গার নাম, আমাদের এখানে বাঙ্গার করাইলো, আমরা বাঙ্গার করলাম। এটা হলো সম্ভবত ডিসেম্বরের 14 তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার উপর যে বোম্বিংগুলো হচ্ছে আমরা খুব কাছাকাছি দেখতে পাচ্ছি। তারপরে যখন ওরা আত্মসমর্পণ করলো তখন আমরা ওখান থেকে ড্যামরাগুলোর আমরা ধরছি পাঞ্জাবি অনেক, তার গুণাগাথা নাই অনেক, সেগুলোরে ধইরা সারেন্ডার করছে। সেগুলোরে রাস্তা দুই পাশে আমরা রাইফেল নিয়ে ডিউটি করছি, মাঝখান দিয়ে ওরা ঢাকার দিকে যারা সারেন্ডার করছে তাদেরকে নিয়ে এই যাত্রাবাড়ি হইয়া গুলিস্তান হইয়া ইন্ডিয়ান ফোর্সেস ছিল আমাদের সাথে, আরও আদার্স মুক্তিবাহিনী যারা ছিল, এটাতে বিভিন্ন নামে যারা ছিল সব প্রায় ছিল। তো সবাই আমরা এই পথে এসে আমাদের লাস্ট স্টপেজ হইল এই স্টেডিয়াম বারিন্দে। সেখানে আমাদের রেস্ট করার জন্য বলা হইলো। তখন আমরা বাইতুল মুকাররম মসজিদ থেকে পানি আনলাম, হাত মুখ দিলাম, কিছু খাওয়া করলাম। তারিখ কেমন আছে? এই ডিসেম্বর 16 ডিসেম্বর সন্ধ্যা আর কি 5টা ওই তো মাগরিবের নামাজের পরপর আর কি, ওই সময়টাই আর কি। হ্যাঁ না ওই দিনই আমরা তো তখন উত্তর পাশে গেলাম, আমরা তো একবার পজিশন আছি আক্রমণের জন্য। আমরা সারনার না করলে আমরা আক্রমণ করি। তখন আমরা দেখলাম যে ওই ঢাকা তখন যে সাধারণ জনগণ আমাদেরকে যেভাবে, সে একটা দৃশ্য, মানে আমাদেরকে বিভিন্ন ধরনের বিস্কুট এটা সেটা যে দিচ্ছে এরকম স্তূপ হয়ে গেছে, কিন্তু আমরা ধরি নাই, ধরার আমাদের সুযোগ ছিল। তখন আমাকে বলা হলো যে ভোরবেলা রাত্রে ওখানে কাটাইলাম। ভোরবেলা বলা হলো যে ক্যান্টনমেন্ট এলাকায় একটা সিভিল বাস দিল, আরোজালি নামে একটা বিডিআরের, পাকিস্তান বিডিআরের, সে আমাদের সাথে যোগ দিয়ে জয়েন করছিল, সে সহ ক্যান্টনমেন্ট এলাকায় যা দেখি ওখানে ইন্ডিয়ান ফোর্স একবার ভরা, পাঞ্জাবিরা ভরা। তখন তো সান্ডা করছে, আর কারোর সাথে কারো মারামারি নেই, কারণ আমাদের বসার জায়গাটুকু নেই। আমরা তো ওখানে থাকার কিছু জায়গা করবো, আমাদেরকে বলা হলো। আমরা ফ্যামিলি কোয়ার্টারগুলি যেগুলো আছে, সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে প্যারেড গ্রাউন্ড আছে তার দক্ষিণ পাশে, তো ওনার সব কত ভাঙ্গা সাঙ্গা সব আমরা এমনি দেখতেছি আর কি। তখন দেখতেছি যে ইন্ডিয়ান ফোর্সও আছে, এই সিভিল পাঞ্জাবি সৈন্যদের ফ্যামিলি বর্গ সেখানে আছে। কারণ আমরা জায়গা পেলাম না, সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল ইকবাল হলে আমরা গেলাম। সেখান থেকে আমাদের কাছে আবার মেসেজ আসো, ওয়ারলেসে যে তোমরা রুফি হলে চলে আসো। রুফি হলে গেলাম, তো সেখানে যাই একটা রুমের ভিতরে 9টা মেয়ে ছিল, মানে আদামর অবস্থায়, তালা দেওয়া ছিল, তালা তোলা ভাঙ্গিয়া
ওই মেয়েগুলোকে উদ্ধার করে সাথে সাথে মেডিকেলে পাঠানো। আমাদের সিনিয়র কমান্ডার যারা ছিল তারা আমরা করছে, আমরা শুধু দেখছি। মানে আমাদের আর কোথাও জায়গা হলো না, শেষ পর্যন্ত আমরা জায়গা নিলাম রমনা থানা যে আছে, এই থানাকে ঘিরে আমাদেরকে তাঁবু টানানো হলো। কারণ আমরা 750 লোক, তো অনেক দরকার আমাদের জায়গা। তো ওখান থেকে আমরা পরে আবু সাইদ চৌধুরী যখন প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে বঙ্গভবনে গেলেন, তখন আমরা ওখানে ওনার ডিউটিতে আমাদেরকে সেকেন্ড বেঙ্গল থেকে ডিটেল করা হলো প্লাটুন, তোমরা এখানে ডিউটি করো। আমরা ওখানে গেলাম, ওখানে যে ডিউটি করছি। তারপরে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু আসলো, আবার ওখান থেকে আমাদের প্লাটুনকে শিফট করলো গণভবনে, যেটা বঙ্গবন্ধু বসতেন অফিস করতেন। তো ওখানে থাকা অবস্থায় সম্ভবত জানুয়ারির 20 তারিখ মিরপুরে অস্ত্র তল্লাশির জন্য আমাদেরকে বলা হলো। আমাদের ইউনিট থেকে ওই মিরপুরে গেল অস্ত্র তল্লাশি করার জন্য। বঙ্গবন্ধু অর্ডার সেখানে দিল যে ইন্ডিয়ান ফোর্স ওখান থেকে উদ্ধার করো, আমাদের বাঙালি যে ওখানে অস্ত্র তল্লাশি করো। আমরা রিপোর্ট পেলাম যে ভাষাগতভাবে হিন্দি ভাষা যেহেতু বিএডি ছিল, ওদের সাথে ভাষাগতভাবে মিল আছে, তোরা তেমন অ্যাকশন ওখানে করতেছে না বা যে দায়িত্ব পালন করতেছে না। এই রিপোর্টের জন্য আমাদের ওখানে পাঠাইল আমাদের লোক। তখন ওখানে নেতৃত্বে ছিল লেফটেন্যান্ট সেলিম সাহেব, যিনি ওখানে মারা গেছে। তোরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছিল যে বাঙালির কাছে আমরা কোনোদিনই ধরা দেব না। আমাদের তো লোকের কাছে হ্যাভি কোনো আর্মস ছিল না, স্টেন গান বন্ধ ছিল। মানে এলএমজি এগুলো সাধারণত একটা ভারী অস্ত্র, এটা নিয়ে চলাফেরা করা মুশকিল। স্থায়ীভাবে ডিফেন্স সাইডে এই অস্ত্রটা ব্যবহার করা সুবিধা, মানে দৌড়ি অ্যাডভান্স করে এই অস্ত্রটা ব্যবহার করা খুব কঠিন ব্যাপার, মানে ওজন জাতীয় ওজন জিনিস। তখন আমাদের 42 জন লোক এখানে মেরে গেল যুদ্ধের পরে। তখন এই খবরটা বঙ্গবন্ধুর কাছে আসে, মাইরা জ্বালিয়ে দিছে পেট্রোল দিয়ে, পেট্রোলের দামগুলো সিদ্ধ করে দিয়ে একবার জ্বালিয়ে দিছে। 16 ডিসেম্বরের পরে এই জানুয়ারির 20 তারিখ, তখন বঙ্গবন্ধুর কাছে কথাটা গেল। বঙ্গবন্ধু দেখলাম যে উনি যে কী রাগ, বলো যে আমার ডিউটি লাগবো না, তোমরা যাও ওখানে গিয়ে চলে দেখো। তখন তো আমরা সবাই অনেকটা আতঙ্কিত ওনার আগে। আবার গেল, আবার যায় ওনারা ওখানে যা যা করণীয় দরকার, অনেক কিছুই ঘটছে, তাহলে অনেক কিছু বলা যাবে না। তো ওখানে যা যা করণীয় দরকার আমাদের বাঙালি ফোর্সরা যা করলো, সেখানে আমরা অস্ত্রমুক্ত করলাম মোটামুটি জায়গাটাকে। তারপর আমি সেকেন্ড বেঙ্গলোরে ছিলাম, আমি বঙ্গবন্ধু বডিগার্ড হিসেবে ওখানে প্রায় 1 মাস ডিউটি করছি। সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন, ওনার বাসায় আমি ডিউটি করছি। 46 ব্রিগেড মেসে টেলিফোন অপারেটর হিসেবে ছিলাম। তো সেখানে ছিলাম। পরবর্তীতে যখন আমি দেখতে পারলাম, আমি 46 ব্রিগেড মেসে যখন ছিলাম, তখন আমি বুঝতে পারতেছি যে একটা কিছু হতে যাচ্ছে। কারণ ওটা কানাকানি কথাবার্তা, আমি তো টেলিফোন অপারেটর ছিলাম, অনেক কিছুই আমার কানে আসতো। তারপরে চাকরিটা রিজেন দিয়ে চলে আসছে। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।